কাশ্মীরের পর দীর্ঘ ৬-৭ মাস আমরা ঘরবন্দি, হাতের নাগালে দীঘা পড়ি, তাও সম্ভব হয়ে ওঠেনি। আজ অমুকের কাজ তো কাল তমুকের সময়ের অভাব। মাছে ভাতে বাঙালির পরে যে কথাটির সঙ্গে বাঙালির আজীবন এক গভীর টান রয়েছে, তা হলো ভ্রমণ। আজকের গল্পটাও শুরু করতে চলেছি সেই ভ্রমণের খুঁটিনাটির তথ্য ও অভিজ্ঞতা নিয়ে। কলকাতায় শীত তখন তার নিজের অবস্থান খুঁজছে। এমতো পরিস্থিতিতে আমরা বেরিয়ে পড়েছি আমাদের ভ্রমণ ডায়েরির পাতায় এক নতুন গন্তব্যের কাহিনী লিখতে। শহরের ধুলোবালি মেখে কংক্রিটের স্তম্ভ পেরিয়ে ছুটে যাচ্ছি মেঘেদের দেশ আর পাহাড়ের রাজ্যে। সঙ্গী হতে চলেছ তোমরাও। চলো তাহলে আজকের জার্নিটা শুরু করা যাক। বলো কেমন লাগছে? শুধু ভালো? কত মাস বাদে বাড়ি থেকে বেরোলে যদি শুধু ভালো লাগে তাহলে আর যাবো না, শিয়ালদা যাবো না, এখানেই থেকে যাবো আমি। শিয়ালদা স্টেশন থেকে আমাদের ট্রেন রয়েছে 8:35-এ কাঞ্চনকন্যা। আমরা জাস্ট বাড়ি থেকে বেরোলাম, কুদঘাট ক্রস করছি। দুটো গাড়ি আসার কথা, একটা গাড়ি এসে গেছে। একটা গাড়িতে আমরা 4 জন, পিছনের যে গাড়িটা আসছে সেটায় মা বাবা দুজন, দুটো ট্রলি নিয়ে উঠছে। আর ওদের লাগেজ ইয়াপ বড় লাগেজ। আমরা ওই 6:10 নাগাদ বেরিয়েছি। 6টায় বেরোনোর কথা ছিল, 10 মিনিট লেট করেছি। আশা করি পৌঁছে যাবো, 7:30টার মধ্যে ঢুকে যাব। চলো যেতে যেতে কথা বলবো। শুরু হলো জার্নি, দেখা যাক এবার কত কি সামনে আসবে, কত কি তোমাদেরকে দেখাবো। হঠাৎ করে এখানে আমি টাইমটা দেখতে গিয়ে দেখি 8:44, মানে এখানে যে 1টা রয়েছে এটাকে আমি দেখতেই পাইনি। আমি ভাবছি 8:45, মানে আমাদের তো ট্রেন 8:35, তার মানে ট্রেন মিস। সত্যি ভয় পেয়ে গেছি আমি। আমাকে দিয়ে দাও ওটা, না আমাকে দাও। শিয়ালদা স্টেশনে নেমে কুলির হাঁকাহাঁকি আর ট্রেন কোন প্ল্যাটফর্মে দিচ্ছে সেই সব সামলে প্রবেশ করলাম প্ল্যাটফর্মের ভিতরে। গল্পের মূল সূচনা এবার স্পষ্ট। যতক্ষণ না ট্রেনে পা রাখছি ঠিক বিশ্বাস করতে পারি না জার্নিটা আদেও শুরু হলো কিনা। সেদিন শিয়ালদা স্টেশনে ভিড়টা যেন একটু বেশিই মনে হচ্ছিল। ভিড়ের পরিমাণ কোন পর্যায়ে গেছিল তা তোমরা কিছুক্ষণ পরেই দেখতে পাবে। লাগেজের পরিমাণ মাফিক আমাদের 2 জন কুলির প্রয়োজন হয়েছিল। বেশ কিছুক্ষণ দামাদামি করার পর 200 টাকার বিনিময়ে তারা 3rd এসির কম্পার্টমেন্ট অনুযায়ী আমাদের নিয়ে গেলেন 12 নম্বর প্ল্যাটফর্মে। 7:20 বাজে, ট্রেন এখনো দেয়নি, অ্যানাউন্সও করেনি। স্টেশনে এসে আস্তে আস্তে কোনো কাজ নেই, ট্রেন দেখে নিয়েছি মানে আস্তে আস্তে এক্সাইটমেন্টটা শুরু হচ্ছে। কারণ এতদিন বাদে বাড়ি থেকে বেরিয়েছি তো, ঘোরটা এখনো কাটেনি। ওই দেখো ওই দেখো ওই দেখো। 12 নম্বর প্ল্যাটফর্মে অপেক্ষারত আমরা অ্যানাউন্সমেন্ট শুনলাম 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস 14 নম্বর প্ল্যাটফর্মে এসেছে। লাগেজপত্র নিয়ে দৌড় লাগালাম পাশের প্ল্যাটফর্মে। গিয়ে দেখি এ যেন কুম্ভ মেলা। আজ যেন সব বাঙালি একসাথে উত্তরবঙ্গের পথে রওনা হচ্ছে। ট্রেনে উঠে সিট খুঁজে যে যার জায়গায় দখল বসালাম, তার সাথে গুছিয়ে নিলাম নিজেদের ব্যাগপত্র। B2 এর 14 মানে হচ্ছে আপার একটা, 13 মিডিলে কে সবে তুমি? ভয় লাগছে। 11 মানে হচ্ছে এই আপার, আর সাইড আপার পড়েছে পরপর দুটো, আর এই দিকের একটা আপার। তো 1 2 3 4 5 6 জনের 6টা সিট কমপ্লিট। আমার সব থেকে ভালো লাগে হচ্ছে এইটা, কিন্তু এখানে লোয়ার আমি পাইনি। এখন বাজে 8:25 আমরা ট্রেনে বসে আছি, আর 10 মিনিট বাদে ট্রেনে ছেড়ে দেওয়ার কথা। জানি না ঠিক টাইমে ছাড়বে কিনা। কেমন লাগছে? দারুণ লাগছে। দারুণ লাগছে। ও ডিনার করব একটু বাদে। আচ্ছা, চিকেনটা কে রান্না করেছে? তুমি তো কিছু রান্না করোনি, তাহলে তুমি কেন এত নিজের প্রমোশন করছো? চিকেনটা করেছে একজন। কে করেছে? ওই যে হেড শেফ। তোমার ড্রেসটা ওই রকমই লাগছে। মেয়েগুলো বলেছিল না 36গড়ে খেলতে যাবে। রাতে আর কি অ্যাক্টিভিটি থাকবে? রাতে অ্যাজ সাচ কিছু দেখাও যাবে না। খাওয়া দাওয়া করবো, ডিনার করব, তার মাঝখানে যা হবে তা কিন্তু তোমাদের চোখের সামনে। আজ কলকাতা শহরের মুখ বেশ ভার ছিল সকাল থেকেই, তাই অকালে বৃষ্টি আর মৃদু হাওয়া মনে বাড়িয়ে তুলেছিল পাহাড় দেখার উদ্দীপনা। বাড়ির তৈরি চিকেন আর ভাত দিয়ে রাতের পেট পুজো সেরে ফেললাম, আর তার কিছুক্ষণ পরেই নির্ধারিত সময় ট্রেন ছাড়লো শিয়ালদা স্টেশন। আজকের রাত্রিবাস কাঞ্চনকন্যা এক্সপ্রেসের 3rd এসির এই কম্পার্টমেন্টটি। রাতের ট্রেন জার্নির অনুভূতি সবচেয়ে শান্তির। আমার মতো কার কার একমত কমেন্টে কিন্তু জানিও।
ডিনারের পর চা খাচ্ছি, চা। লেবু সাথে লেবু নেই, লেবু নেই, মিষ্টি আছে, মিষ্টি চা। ট্রেনের বাথরুমটা একবার তোমাদের দেখিয়ে নিই। এটা হচ্ছে ইন্ডিয়ান, আর ওয়েস্টার্ন আছে ওই দিকে। আমরা রয়েছি ইন্ডিয়ান টয়লেট যেই দিকে সেই দিকটাতে, তাই এটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। রয়েছে ফ্যান, এখানে ইন্ডিয়ান যেরকম হয় সব রয়েছে, কল, জলের ব্যবস্থা, একটা ডাস্টবিন, বেসিন, আয়না, এখানে রয়েছে হ্যান্ড ওয়াশ। সব সাদা সাদা হয়ে আছে চাদর থেকে, সব নাক ডেকে ঘুম। মেমোরেবল কোনো ইনসিডেন্ট না ঘটা অব্দি আজকে রাতে আশা করি তোমাদের সাথে দেখা হবে না। দেখা হচ্ছে একদম কালকে সকালে। গুড নাইট। গুড মর্নিং, গুড মর্নিং সবাইকে। সকাল 8:13, ট্রেন চলছে আধ ঘন্টা লেটে। এখন বাগডোগরাতে আমরা এসেছি 8:30টায়। ঢুকে যাওয়ার কথা ছিল শিলিগুড়ি, কিন্তু ট্রেন লেট করবে এটা জানা কথা। সকালে চা বিস্কিট খাওয়া হলো, ফ্রেশ ওখান থেকে ট্রেন ছাড়বে, লাগেজগুলো সব বার করব, এরপরেই শিলিগুড়ি। টেম্পারেচার ওই অ্যাপ্রক্সিমেট 10 ডিগ্রির আশেপাশে রয়েছে। আমরা তো আজকে গ্যাংটক যাচ্ছি। গ্যাংটকে দেখাচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 8 ডিগ্রি। ট্রেনের ভিতরের থেকে বাইরে বেশি ঠান্ডা। গুড মর্নিং। গুড মর্নিং গাইস। টাটা টাটা। দেখা যাচ্ছে, যাচ্ছে, এই তো ক্লোজ এলো। কাছ থেকে দেখতে হবে। নির্ধারিত সময় থেকে প্রায় আধ ঘন্টা লেটে ট্রেন আমাদের শিলিগুড়ি জাংশনে নামিয়ে 5 মিনিটের জন্য হল্ট দিয়ে ছুটে চলল আলিপুরদুয়ারের উদ্দেশ্যে। ঠিক এই জায়গা থেকে ভাগ হয়ে গেল আমাদের ও কাঞ্চনকন্যার রাস্তা। কলকাতা থেকে শিলিগুড়ির দীর্ঘ 12.5 ঘন্টার এই জার্নি শেষ হলো এখানে। ট্রেনকে টাটা বাই বাই জানালাম তো কি হয়েছে, কোনো কিছুকে বিদায় না দিলে পরবর্তী সূচনা হয় না। পরের জার্নির জন্য আমাদের কাছে প্রস্তুত হওয়ার জন্য ছিল মাত্র মিনিট 15 সময়, কারণ ড্রাইভার দাদা অলরেডি এসে হাজির। আমাদের পরবর্তী গন্তব্য শিলিগুড়ি থেকে গ্যাংটক। 2023-এর অক্টোবরে হয়ে যাওয়া দুর্বিসহ বন্যার পর প্রথম তিস্তার মুখোমুখি হতে চলেছি আমরা। 2021-এ দার্জিলিং যাওয়ার পথে তিস্তা নদীর যে রূপ দেখেছিলাম, তার সাথে আজকের পার্থক্যটি কতটা তা সরাসরি প্রত্যক্ষ করার পালা এবার এসে গেছে। এই রুটে প্রথম ব্রেক আমাদের নেওয়া হলো সেবকের ঠিক আগে একটি ধাবায় ব্রেকফাস্ট করার জন্য। আর এখানেই ঘটে গেল এক ঐতিহাসিক ঘটনা। পাহাড়ের মানুষের ব্যবহার ও আন্তরিকতার প্রমাণ পেয়েছি বহুবার, তবে পাহাড়ি কুকুর আমাকে এভাবে ওয়েলকাম জানাবে তা কোনোদিন ভাবতে পারিনি। সেবক কালীবাড়ি এখনো আসেনি। শিলিগুড়ি থেকে বেরিয়ে গেছি, শিলিগুড়ি ক্রস করেছি। খিদে পেয়েছে খুব, সেই কাল রাতে খাওয়া হয়েছিল, তারপরে সকালে ট্রেনের চা, এখন রাস্তায় ব্রেকফাস্ট। আর আমি তো বলেইছিলাম মোমো দিয়ে ব্রেকফাস্ট করব। তো চলো এবার পাহাড়ে এসে গেছি, পাহাড়ের মোমোর স্বাদ নেওয়া যাক। কেমন? ভালো। শিলিগুড়ি থেকে গ্যাংটকের দূরত্ব 120 কিলোমিটার, সময় লাগে 4.5 থেকে 5 ঘন্টা। কিন্তু বর্তমানে পরিস্থিতি যা, তাতে অতিরিক্ত 2 ঘন্টা সময় হাতে নিয়ে চলাই এখন নিউ নর্মাল। চেষ্টা করলাম গ্যাংটক পৌঁছানো অবধি কোনো ব্রেক না নেওয়ার, কারণ তিস্তা NH10-এর যা দুর্দশা করেছে, তাতে কতক্ষণে আমরা পৌঁছাবো অথবা কোথায় কতক্ষণ জ্যামে আটকে থাকবো তা কিন্তু কল্পনারও অতীত। যারা নর্থ বেঙ্গল বা সিকিমের দিকে যাওয়ার জন্য সেবকের রাস্তা বেছে নাও, তারা বোধহয় জানো এই সেবক কালীবাড়িতে মাকে মনে মনে প্রণাম জানিয়ে এগিয়ে যাওয়ার এনার্জিটা ঠিক কতটা। আর সেবক কালীবাড়ি ক্রস করা মানেই পুরো দমে পাহাড়ে ওঠা শুরু।
পুরো ওই পাড়ের ওই জায়গাটা অবধি জল উঠে গেছিল, দেখলে বোঝা যাচ্ছে পরিষ্কার। আমরা তিস্তা ব্রিজ ক্রস করে এই জায়গাটায় দাঁড়িয়েছি জ্যামে। আমাদের গাড়ি পরপর লাইন দিয়ে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, এরকম 2-3 বার জ্যামে আটকালাম। এই জ্যামটা লম্বা, মনেই হচ্ছে অনেকক্ষণ দাঁড়াতে হবে। পরিস্থিতি কিছুটা এরকম এখন এই মুহূর্তে। জলের স্রোত দেখলে বুঝতে পারছো পরিস্থিতি খুবই ভয়াবহ ছিল। এর আগেও তিস্তা নদীর বহু অংশ, মানে আমরা যখন নদীর ওপারে ছিলাম, ব্রিজের ওপারে, তখনও অনেক জায়গায় দেখা যাচ্ছিল যে চারিদিক ভেঙে তছনছ হয়ে গেছে, কত উঁচুতে জল উঠে এসেছিল। জল এখন কমেছে, কিন্তু নদীটা বেশ চওড়া হয়ে গেছে। আগে যারা এসেছো তারা নিশ্চয়ই দেখে বুঝছো। তিস্তা ব্রিজ পেরিয়ে তিস্তা নদীকে বাঁ দিকে রেখে যত এগোচ্ছি ততই চোখে ধরা দিচ্ছে প্রকৃতির ধীরে ধীরে বদলে যাওয়া রূপ। গাড়ি উঠছে পাহাড়ের আরো উপরে, একটার পর একটা পাহাড়ি বাঁক কাটিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আর তার সাথে শীতল ও স্নিগ্ধ হয়ে উঠছে আশেপাশের পরিবেশ। কিন্তু এখানকার ড্রাইভারদের পাকা হাতের অভিজ্ঞতার বাহবা না দিলেই চলে না, কারণ ওনাদের পারদর্শিতার জন্যই আমরা রাস্তার ভয়ানক পরিস্থিতির কেবল সামান্যটুকুই অনুভব করতে পেরেছি গাড়ির ভিতরে বসে। তিস্তা বাজার ক্রস করে আমাদের যাওয়ার পথে ডান দিকে কালিম্পং শহরটিকে ফেলে বাঁদিকের হাইওয়ে ধরে এগিয়ে চললাম রংপুর দিকে। তবে ফেরার দিন কালিম্পং হয়েই ফিরব, তখন পরিচয় হয়ে যাবে এই শহরের পরিকাঠামোর সাথে। ওয়েলকাম টু সিকিম। রংপো ক্রস করে কিছুটা গিয়েই আমরা এই যাত্রার প্রথম চেকপোস্ট দেখলাম, রংপো বা সিকিম চেকপোস্ট। তোমাদের গাড়ি যদি সিকিমের না হয়ে থাকে এবং কমার্শিয়াল হয়, সেক্ষেত্রে প্রথম পারমিট চেক হবে এই চেকপোস্টেই। সকাল 10টায় শিলিগুড়ি থেকে রওনা দিয়ে গ্যাংটকে ঢুকতে বেজে গিয়েছিল বিকেল 4টে। গ্যাংটকে গাড়ি আমাদের নামিয়ে দিয়েছিল লোকাল ট্যাক্সি স্ট্যান্ডে, কারণ ম্যাল এবং ম্যালের আশেপাশে ইউনিয়নের ট্যাক্সি এবং প্রাইভেট গাড়ি ছাড়া অন্য কোনো গাড়ির প্রবেশ নিষেধ। এই ট্যাক্সি স্ট্যান্ডে নেমে তোমরা তোমাদের লাগেজের পরিমাণ ও হোটেলের দূরত্ব অনুযায়ী ট্যাক্সি ঠিক করে নেবে। আমাদের দুটো ট্যাক্সির প্রয়োজন হয়েছিল, যা আমাদের হোটেলের দূরত্ব হিসেবে মোট ভাড়া নিয়েছিল 400 টাকা। এই সাধারণ ইনফরমেশনগুলো আমার কাছে ছিল এবং তোমরাও কম বেশি জানো, কিন্তু বাস্তবের অভিজ্ঞতা কিছুটা এরকম ছিল যে আমরা যার থেকে প্যাকেজ বুক করিয়েছি খুব বিশ্বস্ত এবং নামকরা অর্গানাইজেশন, যারা কেবল সিকিম নয়, দার্জিলিং সহ নর্থ বেঙ্গলের বিভিন্ন সার্কিটের কাস্টমাইজ প্যাকেজ করে থাকেন। তাই তারা এত প্রফেশনাল হওয়া সত্ত্বেও একবারও মেনশন করেননি গ্যাংটকে নেমে হোটেল অবধি যাওয়ার জন্য আলাদা গাড়ির প্রয়োজন পড়বে, বা প্রয়োজন পড়লেও সেই খরচ প্যাকেজের বাইরে থাকবে। যারা জানো তাদের কাছে বিষয়টা নর্মাল, কিন্তু যাদের কাছে এই ইনফরমেশনটা থাকবে না, সেক্ষেত্রে তারা একটা অযথা অতিরিক্ত খরচার মুখে পড়বে। তাই প্যাকেজ বুক করানোর ক্ষেত্রে পরিষ্কারভাবে জেনে নেবে তোমাদের প্যাকেজে ইনক্লুড এবং এক্সক্লুডগুলো কি কি। এছাড়াও এখানকার বিভিন্ন ট্যুর অপারেটররা কিভাবে সাধারণ মানুষকে ঠকিয়ে নিজেদের ব্যবসা চালায় সেই সম্বন্ধে সতর্কবার্তা দিয়ে দিচ্ছিলেন আমাদের ইউনিয়নের ট্যাক্সি ড্রাইভার। সেই সতর্কবার্তা দিতে দিতে উনি একটু হাইপার হয়ে যান, তারই এক দৃষ্টান্ত তুলে ধরলাম তোমাদের সামনে। इधर आके हम लोग का नाम बदनामी करता है, ये लोग ना पूरा लूटता है आप लोग को सर। ये सब बुकिंग करके नहीं आना चाहिए ना। ये टैक्सी का जो फेयर है ये इंक्लूड रहता है? होटल वाला देता है और होटल वाला लेता है। जैसे पैकेज टूर जैसे आप पैकेज करके आते हैं ना, तो गाड़ी भाड़ा भी वही लोग के दिया ना आपको यहाँ तक आने के लिए। हाँ, आप लोग को देना नहीं पड़ा ना, वो लोग टैक्सी फेयर भी देते हैं होटल पहुँचाने के लिए। वो लोग यहाँ से लिंक करता है, ठीक है ना, लिंक रहता है वो लोग का होटल कहाँ रहता है। वो लोग होटल वाला, ये ट्रैवल वाला, ये ब्रोकर होता है ना। आप ये डायरेक्ट आने से यहाँ पे मिल जाता है 1000 रुपये 800-900 में रूम मिल जाता है मार्केट पे। इधर में आके कुछ कंप्लेन हो गया था, आप लोग हमारा बात नहीं सुनता है, आप लोग का बात सुनता है यहाँ पुलिस वाला। आप लोग के लिए यहाँ पे बहुत सेफ्टी है, आप लोग डायरेक्ट आ सकते हो कोई टैक्सी करके नीचे से। कुछ फर्स्ट टाइम आया ना, इसलिए फर्स्ट टाइम भी आप लोग डायरेक्ट आ सकते हैं। सिक्किम एकदम सेफ्टी जगह है ना, कोई तो आप लोग का जान पहचान होगा, आया होगा कोई, तो उसका थ्रू से आने से भी आप लोग को हाँ, हम लोग को पता है, पता नहीं है ऐसा कुछ नहीं, लेकिन वो सेफ्टी के लिए हम लोग बहुत सारे लोग हैं, इसीलिए হ্যাঁ এসে গেছি। চলো, এই যে হোটেল বেন, আমাদের রাস্তা এখানে খাড়াই, সাংঘাতিক চড়াই রাস্তা।
হোটেলে পৌঁছে যে যার ঘর বেছে জিনিসপত্র রেখে ছুটে গেলাম খাবারের জায়গায়। পেটে তখন ইঁদুর ডন মারছে। সিকিমের মতো জায়গায় বসে আমরা কাতলা মাছের পেটি দিয়ে কবজি ডুবিয়ে লাঞ্চ করেছি। যদিও এটা সম্ভব হয়েছে আমার মায়ের আবদারের জন্যই। মনে আছে ভিডিওর শুরুতেই বলেছিলাম মাছে ভাতে বাঙালি, এটাই তার প্রমাণ। এসে লাঞ্চ করলাম, লাঞ্চ করার পর স্নান করলাম, রেডি হলাম, এখন যাচ্ছি ম্যালে। প্রচণ্ড ঠান্ডা, টেম্পারেচার দেখাচ্ছে 7-8 ডিগ্রি মতো। আমাদের হোটেল থেকে বেরিয়েই এই হচ্ছে ম্যাল। দেখো দার্জিলিং ম্যালের মতো অতটা ওপেন স্পেস নেই, আর এখান থেকে কোনো মাউন্টেন ভিউ নেই। দুধারে রাস্তা, একদিকে গাড়ি পার্কিং করা রয়েছে, আর এই রাস্তাটা লোকে হাঁটাচলা করছে, এখানে কোনো গাড়ি ঢুকছে না। আজকে সন্ধ্যেটা বেসিক্যালি আমরা এখানেই কাটাবো, নতুন কিছু এক্সপ্লোর করতে চাই। দার্জিলিংয়েও সেম ম্যাল রোড দেখেছি, কেমন লাগছে বলো? এখানে অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, মানে সবসময় মনে হবে লোকজন আছে। আশেপাশে যে দোকানগুলো আছে এখান থেকে কেনাকাটা চাইলে করতে পারো। আমার মনে হয় যে এখানে দোকানগুলো ভীষণ এক্সপেন্সিভ। আমি আগেও শুনেছি, আজকে তো একদম সাক্ষাৎ এক্সপিরিয়েন্স করব। তো আমারও প্রথমবার, আশা করি আমার এক্সপিরিয়েন্সগুলো থেকে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করতে পারবো। এই দেখো আমরা এখানে খুঁজছি ওনাকে, আর উনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পোজ দিচ্ছে। চলো চলো, অনেক ছবি তুলেছো, খিদে পেয়েছে, চলো। ওই দিকটা থেকে আমরা এলাম, ওই রাস্তাটা থেকে এইভাবে এইদিকে যাচ্ছি, দেখছি কিছু খাওয়া দাওয়া করা যায় কিনা। লাঞ্চ করেছি, আর এখানে না যে কোনো পাহাড়ে গেলে তাড়াতাড়ি খিদে পেয়ে যায়, খুব সমস্যা এটা। মোমো ছাড়া আমার আর খাওয়ার কিছু নেই। আচ্ছা, তোমার কি পাহাড়ের মোমো খেতে ভালো লাগে? ভালো লাগে, খুব সুন্দর লাগে, আমার ভালো লাগে। এখানে আর কিছু করারই নেই, হাঁটো, বসো, খাওয়া দাওয়া করো, আর চারিদিকে লোকজন দেখো। এর বাইরে এখানে অ্যাক্টিভিটিস কিছুই করার নেই। কিন্তু ওই হোটেলে থাকার থেকে গ্যাংটকে এসে, মানে যারা গ্যাংটকে স্টে করছো তাদের পক্ষে এখানে বসে সময় কাটানোটা একদম আইডিয়াল। প্রচুর দোকান আছে, খাবার দোকান থেকে শুরু করে জামা কাপড়, যা খুশি তাই এখানে পেয়ে যাবে, কোনো অসুবিধার কিছু নেই। বা যেখানে যেতে চাও এখান দিয়ে, সেখানকার যে ট্যুর প্যাকেজ যদি এখান থেকে বুক করতে চাও, তো তোমরা গ্যাংটকে মোটামুটি এই ম্যাল রোডের আশেপাশে সবই পেয়ে যাবে। এরকম রেস্টুরেন্ট, বার কাম রেস্টুরেন্ট সব রয়েছে। শুধু স্মোকিংটা এখানে ওপেনলি অ্যালাউড নয়। ওই দিকটা মাউন্টেন ভিউ দেখা যেতে পারে সকালবেলার দিকে। এখন তো রাত, এখন তো কিছুই বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে যেন আমরা কলকাতারই কোনো একটা অন্যরকম অচেনা জায়গাতে রয়েছি। সেরকম পাহাড় ফিলটা এখানে আপাতত আসছে না, কিন্তু ঠান্ডা প্রচণ্ড রয়েছে। আজকের পর্ব শেষ হতে চলেছে এখানেই। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। কমেন্টে তোমাদের মতামত জানাতে ভুলো না। আমাদের পরিবারে নতুন সদস্য হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টান টান থ্রিল।
আর অ্যাডভেঞ্চার নিয়ে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো।